বিউটি পার্লার, চায়ের দোকান, ভোটের আগে নিশ্চয়ই এই জায়গাগুলোর কথা আপনার আমাদের সকলেরই মনে আছে যে কি হচ্ছে কি হবে এই আলোচনাগুলো চলেছিল। এবং তার মধ্যে ঠিক কিভাবে আরএসএস নিঃশব্দে মমতা অভিষেককে বাংলা ছাড়া করলো, কিভাবে কাজ করেছে তলায় তলায় আরএসএস, এবং অবশ্যই তার সঙ্গে বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন আর.কে শ্রীবাস্তব স্যার, তার কাছ থেকে অবশ্যই আমরা জানবো, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। স্যার, এখান থেকে এবার শুরু করব, এই কাজটা কবে থেকে শুরু হয়েছিল বাংলায়? দেখুন, কেউ বলবে 2021, কেউ বলবে 2019। 2019-এ যেটা আপনার ইলেকশন রেজাল্ট যেটা ছিল, ওর মধ্যে আপনার 18টা সিট আউট অফ 42 সিট, পার্লামেন্ট সিট থেকে 18খানা সিট বিজেপি জিতেছিল। কিন্তু 2021-এ যখন ওরা একটা স্লোগান দিল, আপকি বার 200 পার, 77-এ গুটিয়ে গেল, রাইট? ওখান থেকে একটু এদের ভাবা উচিত হলো কি এটা হলোটা কি, মানুষটা বুঝতে পারলেন কেন যে এরা 2019-এ এরা অনেকগুলো ডিফেকশন করে অনেকগুলো লিডারকে এনে, যার মধ্যে মুকুল রাও ছিলেন, যিনি নেই এখন, ওদেরকে নিয়ে অনেকগুলো কাজ করলেন। আর ওরা ভেবেছিলেন যে এটা মোমেন্টাম বিল্ড আপ হয়ে গেছে আর ওর মধ্যে হবে। 2021-এ 17 সিট, 2024-এ যেটা পার্লামেন্ট ইলেকশন হলো, যখন 18 থেকে 12 হলো, ওইটা আপনার রেড লাইট। ওটা আপনার রেড লাইট ছিল আপনার বিজেপির জন্য। তখন থেকে ওরা চিন্তিত হয়ে গেল কি 42-তে 12টা, হয়তো 42-তে এরা চেয়েছিল কি আমার এটা বাড়বে, বাড়েনি। অনেকগুলো কারণ আছে ওর মধ্যে, আমি চাইতে চাই না। ওখানেও বলেছিল আপকি বার 400 পার, হয়নি। ন্যাশনাল লেভেলে ফুটপ্রিন্ট বিজেপি যেটা ছিল ওটা বাড়াবার জন্য পশ্চিমবঙ্গকে দখল করা খুবই দরকার ছিল। তাহলে 2024 থেকে এই এদের একটা নতুন স্ট্র্যাটেজি এসছে। ওরা যতগুলো প্রচারক, যতগুলো ইনচার্জ, যার মধ্যে আপনার বিজেপি প্রেসিডেন্ট ছিল, অনেকগুলো ছিল, ওদেরকে চেঞ্জ করলো। আর ওর মধ্যে একটা টিম এনেছে এরা। ওই টিমের মধ্যে একটা সংঘ থেকে অনেক লোক এসছে, আপনার বিজেপি থেকে লোক এসছে, ওর মধ্যে 4 জন ছিলেন, 4 জন লোক। আর খুব ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি বানিয়েছে। মনে রাখবেন 2026 আপনার 100 বছর সংঘের পূর্তি হয়েছে, 100 বছর সংঘে পূর্তি হয়েছে এখানে, রাইট? আমাদের মাননীয় বা পূজনীয় আমাদের মোহন ভাগবত সাহেবও এসেছিলেন এখানে, রাইট? আগে দেখুন ওই 4 জন কে ছিলেন, ওর মধ্যে ছিলেন সুনীল বানসাল, উনি ইনচার্জ ছিলেন। একটা বাজেট, হয়তো এদের কাছে অনেকগুলো পয়সা ছিল, হয়তো হবে 600 কোটি টাকা, তো হতেই পারে ওরকম একটা। আমার একটা অ্যাসেসমেন্ট আছে, আমি জানি না ওদের ফাইন্যান্সিয়াল জিনিস, আমি জানি না। তবে একটা ফাইন্যান্সিয়াল একটা জিনিস ওদেরকে কমিট করা হয়েছে 2024 সালে, কি তুমি এখানে থাকবে, তোমার কাজ শুধু আছে তুমি দেখো কি করতে হয়। তো আমি যদি 2016 থেকে আসি স্যার, আরেকটু যদি পেছনে যাই, সেখানে 3, 2021-এ 77, তারপরে সেটা কমতে কমতে 60-এর কাছাকাছি চলে গেছিলো, 60-62-র কাছাকাছি, তারপরে সেখান থেকে 208। এই জার্নিটা কিভাবে সম্ভব হলো? এই জার্নির মধ্যে দেখুন 2024 তো আমি বলছি আপনাকে, যখন এরা 2019-এ আপনার পার্লামেন্ট ইলেকশনে 19, কিন্তু অন্য পার্লামেন্ট ইলেকশন 2024-এ যখন হলো, 5 বছর পর ওদের 12টা এতে গেছে। তারপর পার্লামেন্ট অ্যাসেম্বলি ইলেকশন যেটা 2021-এ হয়েছিল, ওর মধ্যে ওরা বলেছিল আপকি বার 200 পার। অনেকগুলো হাইপ, অনেকগুলো লোক, আপনিও জানেন, এই শুভেন্দু অধিকারী ও সময় জয়েন করেছিলেন আপনার বিজেপি, রাজীব ব্যানার্জি ছিলেন, উনিও জয়েন, অনেক লোক, মুকুল রায় অনেক লোককে এনেছিলেন। ওখান থেকে তো এক্সপেনশন আরম্ভ হলো আপনার। জিতেন তিওয়ারি ছিলেন ওর মধ্যে, এসেছিলেন আমাদের কাছে, রাইট? তো ওখান থেকে যখন এটা আরম্ভ হয়েছে, এটা 2021-এ ওদের নম্বর ছিল 77, রাইট? 2024-এ যখন কম হলো, ওরা বললো আমাদের ফুটপ্রিন্টটা আমাকে বাড়াতে হবে, আমাকে ক্যাপচার, একটা টিম, ওটা টিম না আনলে এদের কাজ হয় না। তো ওই টিমের হেড ছিলেন সুনীল বানসাল, সেকেন্ড ছিলেন আমরা, তখন থেকে উনি এখানেই আছেন, উনি এই পশ্চিমবঙ্গ ছেড়ে যাননি। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেককে রাত দিন এরা কাজ করেছে। দ্বিতীয় মানুষ ছিলেন অমিত মালভীয়, উনি আইটি হেড। ওদের যে ইনফরমেশন টেকনোলজি যেটা আছে, উনি দিল্লিতে বসেননি, উনি পশ্চিমবঙ্গে বসেছিলেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওদের মিডিয়া কোঅর্ডিনেটর আছে, যে প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস ওই পুলিশ কন্ট্রোল রুম থেকে তোলা, ওটাকে অ্যানালিসিস করা, ওদেরকে বোঝানো কি ভাই হচ্ছেটা কি। তাহলে এটা দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় ম্যান ছিলেন বিপ্লব দেব। কেন বিপ্লব দেব? বিপ্লব দেব উনি এক্স চিফ মিনিস্টার অফ ত্রিপুরার, যদি আপনি কথা বলেন, উনি বুঝতে পারেন কি ট্রাইবাল মেন্টালিটি কি। আপনার নর্থ বেঙ্গলে যেটা ট্রাইবাল মেন্টালিটি আছে, আমাদের যারা আছেন ওখানকার, রাইট, রাজবংশীরা আছেন, কোচ রাজবংশী আছেন, অনেক লোক আছেন, ওনাদের সঙ্গে ওদের খুব ভালো রিলেশন। তাহলে ত্রিপুরা যারা এমএলএ গুলো ছিল, ওদেরকে স্পেসিফিক জায়গা দেওয়া হলো। বিপ্লব দেব যেহেতু বাংলা জানেন, ওনাকে পুরো এমপ্লয় করা হয়েছিল। তা আপনি দেখুন কত সুন্দরভাবে ওরা একটা তৃতীয় ম্যানকে আনলেন। চতুর্থ ছিলেন মঙ্গল পাণ্ডে। হুজ মঙ্গল পাণ্ডে? মঙ্গল পাণ্ডে ফ্রম বিহার, হিন্দি স্পিকিং লোক। আর ওই হিন্দি স্পিকিং লোক, যতগুলো লোক আপনার এই হুগলি দুদিকে আছে, যারা এখানে লেবার ক্লাস লোক, যারা এখানে একটা
কি বলি ইন্ডাস্ট্রিয়াল লোক যারা ছোটোখাটো বিজনেস করছে ওদেরকে কি করে একটা জায়গা ওদের বিজেপির দিকে টেনে আনবে, কেন যে ওর মধ্যে অনেকগুলো লোক যারা হিন্দি স্পিকিং ছিল দিদি কাছে ছিলেন, রাইট? ওরা ওকে ভোট করতো, মনে আছে তো আপনার? এই গুপ্ত সাহেব ছিলেন আমাদের এই যে জোড়া সাকু থেকে, উনি এমএলএ ছিলেন, উনি রাজ্যসভা এমপি ছিলেন, অনেকগুলো করা হলো। তাহলে এই যে লোক আছে একে মঙ্গল পাণ্ডেকে দেওয়া হয়েছিল ওদেরকে বোঝা, ওদেরকে বলা কি তুমি এইদিকে আসবে, তাহলে এটা একদিকে হয়ে গেল। আর আপনি পূজনীয় মোহন ভাগবতে যেটা ছবিটা দেখাচ্ছেন, ইনি তো কোনোদিন কাউকে বলেননি কোন ভোট দেবে, ইনি বলেন পঞ্চ পরিবর্তন। এনার একটা মেসেজ 100 ইয়ার্স অফ আরএসএস সঙ্গের একটা পঞ্চ পরিবর্তন, আপনি জেনে আশ্চর্য হবে। ইনি বলছেন, প্রথম বলছেন তুমি নিজের কুটুম্বকে দেখো, বাড়িতে তুমি টাইম দাও, তুমি বাচ্চাদের টাইম দাও, কেন যে আজকে পরিস্থিতিতে পরিবারটা ভেঙে গেছে, ছোট ছোট গ্রুপ হয়ে গেছে, এটা ওয়েস্টার্ন ফিলসফি। উনি বলছেন না, গো ব্যাক টু আওয়ার রুটস, আপনি নিজের কুটুম্বকে দেখুন, তারপর তুমি সমাজকে দেখো সমরাস্তার জন্য, সবার সঙ্গে কথা বলো, ছোট ছোট গ্রুপে যাও। তাই জন্য তো লাস্টে ইলেকশন দিকে আপনি দেখবেন যে মুহূর্তে সেকেন্ড ফেজের একটু ছোট ছোট গ্রুপ বাড়িতে, প্রত্যেক বাড়িতে 10 জন 5 লোক আড্ডা বলছে, চায় খাবো, ওরা শুধু কথা বলছে কি আমাদেরকে ভোট দেওয়া উচিত, কোনো ভয় করা উচিত নেই। তাহলে কুটুম্ব, তারপরে সমাজ। তৃতীয় আপনি কি বলেন, নিজের জন্যে সব স্বাবলম্বী করো, তার মানে কি হলো কি আমি কোনো বাইরের জিনিস কিনবো না, আমরা নিজের লোককে প্রমোট করব, ছোট ছোট বাজারের কাছে যাব, আমি ফ্লিপকার্ট এসব দান্দা পড়বো না, আমরা যত লোক আছে বিজনেসকে আমরা প্রমোট করব। তারপরে উনি বললেন এনভায়রনমেন্ট, তার মানে আমাদেরকে তো দেখতে হবে কোথায়, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন কি এটা পঞ্চ পরিবর্তনের মধ্যে আমাদের এনভায়রনমেন্টকে দেখা করতে হবে। অ্যান্ড প্রথম জিনিস 5 জিনিস ছিল নাগরিকের কর্তব্যটা কি আছে, এই 5টার মধ্যে উনি সমাজ, একটা সোশ্যাল রিফর্ম। আরএসএস তো একটা পলিটিক্যাল লোক নয়, তাই জন্য এইটা জিনিস নিয়ে বলুন আপনার যদি কাদেরকে দিয়ে এই কাজটা করালেন। আমরা যদি এখানে দেখি যে পশ্চিমবঙ্গে আরএসএস এর সব থেকে যিনি বড় নামটা উঠে আসে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। বারবার করে আমরা দেখেছি যে তিনি আরএসএস এর বিভিন্ন কাজে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অনুশীলন করেছেন, আরএসএস এর বলেছেন যে আমি আরএসএস এর লোক, আমাকে যেখানে দল পাঠাবে আমি সেখানেই যাব। তাতে তিনি এমনও বলেছেন যে আমাকে যদি ভোটে দান না করায় আমার সমস্যা নেই, আমি সংঘের কাজ করি সেটাই করে যাব। এইরকমভাবে আর কাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে আরএসএস? গুড। আপনি দেখুন সংঘের একটা শাখা আছে, সংঘের একটা লোক আছে এখানে, ওরা খুব সুন্দরভাবে শাখা বাড়াতেছে। এই যে আমাদের মোহন ভাগবতজি এসেছিলেন, পূজনীয় মোহন ভাগবত এসেছিলেন, উনি একটা কী করলেন, একজন মানুষ যেটা সোসাইটিতে যারা ওপিনিয়ন মেকার্স, কি পার্সোনালিটি বলি, যার মধ্যে আইএস আইপিএস অফিসার, সায়েন্টিস্ট, টিচার, প্রফেসর্স, রাইট, বড় বিজনেসম্যান, ওদেরকে ডেকে নিজে এই 5টা কথাটা বললেন কি ভাই আমরা এখানে পলিটিক্যাল জিনিসের জন্য নয়, আমি সমাজকে চেঞ্জ করতে চাই, আমি চাই আমাদের ভারতবর্ষ একটা বিশ্বগুরু হোক। এটা বিশ্বগুরু হলে আমাদের মধ্যে বিশ্বগুরু হওয়ার জন্য এই যে আমাদের